তো এই ধরনের বেগকে বলা হবে সুষম বেগ বা ইউনিফর্ম ভেলোসিটি। আচ্ছা, আর সুষম ত্বরণ কি? সুষম ত্বরণ বা অ্যাক্সেলারেশন বলে ত্বরণ। সুষম ত্বরণ হচ্ছে কোনো বস্তুর ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার, একক সময়ে বেগ বৃদ্ধি পাবে। তাহলে বেগ বৃদ্ধির হার যদি সবসময় একই থাকে এবং দিক একই হয়, তাহলে বেগ বৃদ্ধির হার বা ত্বরণের মান একই এবং দিকও একই, ওই ঘটনা একই হচ্ছে, একে বলা হবে সুষম ত্বরণ। যেমন মুক্তভাবে পড়ন্ত বস্তু, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণটা কত? কোনো বস্তু যদি মুক্তভাবে পড়তে থাকে ভূপৃষ্ঠে, তাহলে তার ত্বরণ কত হয়? তাহলে তার ত্বরণ হচ্ছে জি ত্বরণ নিয়ে, অভিকর্ষ ত্বরণ জি নিয়ে পড়ে, তাই না? যদি কোনো বাধা না থাকে তাহলে ওই জি এর মান সর্বদা 9.8 মিটার পার সেকেন্ড। এটার মানে এই যে 9.8 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড, 1 সেকেন্ড, তার মানে প্রতি সেকেন্ডে এর বেগ বৃদ্ধি পাচ্ছে কত করে? 9.8 মিটার পার সেকেন্ড করে। তাহলে ত্বরণের মান একই থাকতেছে এবং তোমার দিকও একই থাকতেছে। দিকটা কোন দিকে? ভূপৃষ্ঠের কেন্দ্রের দিকে, নিচের দিকে। এটা সুষম ত্বরণের একটা প্রকৃষ্ট উদাহরণ। এবং এটা কয় ডাইমেনশন? যেহেতু একই রেখা বরাবর পড়ছে, এটা 1 ডাইমেনশন। আচ্ছা, ত্বরণের অভিমুখ কোন দিকে আর বেগের অভিমুখ কোন দিকে? ত্বরণের অভিমুখ আর বেগের অভিমুখ একই দিকে না আলাদা দিকে? বেগ আর, মনে রাখবা, বেগ আর ত্বরণের অভিমুখ একই দিকে। ত্বরণ আর বেগের অভিমুখ কোন দিকে? একই দিকে, একই দিকে, এটা খেয়াল রাখতে হবে। বেগের দিক যেদিকে, ত্বরণের দিকে সেদিকে হতে হবে। আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে কোনো বস্তু ধরো এ বিন্দু থেকে যাত্রা করে সে বি বিন্দুতে পৌঁছলো, বি বিন্দুতে পৌঁছলো, আচ্ছা, আবার বি বিন্দু থেকে আসে সে কোথায় পৌঁছলো? এ বিন্দুতেই আসলো। তাহলে তার সরণ কত? এখানে তার সরণ কত? সে যদি এ বিন্দু থেকে পুনরায় আবার বি বিন্দুতে ঘুরে এই বিন্দুতেই আসে, তাহলে এখানে তার সরণ কত? সরণ কত? এ থেকে ঘুরে আবার এতেই আসলো, তাহলে সরণ কত? 0। 0। এটা তো বোঝো সবাই। সরণ হচ্ছে আদি বিন্দু, যাত্রার আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যকার সরলরৈখিক দূরত্ব। তাহলে যে বিন্দুতে আমি যাত্রা শুরু করছিলাম সেই বিন্দুতেই এসে পৌঁছলাম, তাহলে সরণ কত হলো? 0। আচ্ছা, কিন্তু সরণ আর হচ্ছে আরেকটা কি বলে, দূরত্ব, দূরত্ব, কিন্তু দূরত্ব কত? সরণ 0 কিন্তু দূরত্ব কত এই বিন্দুতে? দূরত্ব কত বলো তো? দূরত্ব কি 0? এ থেকে বি বিন্দুতে গিয়ে আমি আবার এ বিন্দুতে ব্যাক করলাম, তাহলে এই বিন্দুর দূরত্ব কত? হ্যাঁ, দূরত্ব কি 0? না, দূরত্ব কত? এ বি প্লাস বি এ না? জেবি বিএ। এ বি প্লাস বি এ, মানে যতটুকু আমি ভ্রমণ করছি ততটুকু দৈর্ঘ্য আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে দূরত্ব। তাহলে এখান থেকে দেখো, যে জন্য আমাদের এত কথা, সেটা হচ্ছে যে কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কখনোই কি হয় না? 0 হয় না। অতিক্রান্ত দূরত্ব কখনো 0 হয় না। হয় কি?
হয় না, কিন্তু সরণ শূন্য হতে পারে, দূরত্ব শূন্য নাও হতে পারে, দূরত্ব কখনো শূন্য হয় না অতিক্রান্ত দূরত্ব, কিন্তু সরণ শূন্য হতে পারে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে এটা। আচ্ছা, তারপরে দেখো সমদ্রুতি আর সমবেগ। দ্রুতি মানে কি? দ্রুতির ইংরাজি স্পিড, দ্রুতি স্পিড, আমরা স্পিডের কথা বলি না, দ্রুতি। আচ্ছা, দ্রুতি আর বেগ এই দুটার মধ্যে পার্থক্য কি? বেগ হচ্ছে ভেলোসিটি, এই দুটার ভিতর দ্রুতিতে পার্থক্য কি, ডিফারেন্সটা কি? দিক হিসাব করা হয় না, আর দ্রুতি হচ্ছে বেগের স্কেলার রাশি, এর দিক নাই, শুধু মান আছে। হুম, কিন্তু বেগ হচ্ছে স্কেলার না, ভেক্টর রাশি, তার মান এবং দুইটাই থাকতে হবে, তাই না? আচ্ছা, তাহলে কোন বস্তুর বেগের মানটাই হচ্ছে তার দ্রুতি। আচ্ছা, এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে কোনো বস্তু যদি সমদ্রুতিতে চলতে থাকে, সমদ্রুতিতে যদি চলতে থাকে, তাহলে বস্তুর বেগের মানের কোনো পরিবর্তন হয় না, মানের পরিবর্তন হয় না। তাহলে কোনো বস্তু যদি সমদ্রুতিতে চলতে থাকে, একটা বস্তু চলতেছে এরকম সমদ্রুতিতে, মানে ভি হচ্ছে তার দ্রুতি, দ্যাট ইজ মান আছে কিন্তু দিক নাই। সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে, এটাকে ত্বরণ থাকবে কি থাকবে না? হ্যাঁ, এই বস্তুটা, এই বস্তুটা সমদ্রুতিতে চলতেছে, সমদ্রুতি মানে শুধুমাত্র তার মান আছে, দিক নাই। তাহলে এর কি ত্বরণ আছে না নাই? আছে, নাই। ত্বরণ নেই, এটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু খুব বেসিক জিনিস, কনসেপচুয়াল জিনিস এগুলো। তাহলে সমদ্রুতিতে চলমান বস্তুর কোনো ত্বরণ থাকে না, এটা মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, গড় বেগ নামে একটা কথা আছে, ওটা কি মনে আছে? এভারেজ ভেলোসিটি, গড় বেগ। একটা বস্তু চলতেছে, জি স্যার, মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলেই তো গড়বেগ পাওয়া যায়। হ্যাঁ, তাহলে প্রথমে ছিল বেগ ছিল কত, 2 মিটার/সেকেন্ড ছিল এই পয়েন্টে, এবং শেষে গিয়ে আমরা দেখলাম কত, 4 মিটার/সেকেন্ড হলো। তাহলে এখানে আমরা যে বেগটা বের করব, এই বেগটা কি বেগ বের করব? গড় বেগ বের করব। প্রথমে কত ছিল, শেষে কত ছিল, তাই না? অথবা মাঝখানে যদি বেগগুলো দেওয়া থাকে সেগুলো কত, ওই সময়তে আমরা ভাগ করব। তার মানে এখানে ধরো, এখানে টি ইকুয়াল টু কত সেকেন্ড ছিল, টি ইকুয়াল টু 1 সেকেন্ডে এত ছিল, আর এখানে গিয়ে টি ইকুয়াল টু 5 সেকেন্ডে এত ছিল, 5 সেকেন্ড। তাহলে এখানে গড় বেগ কত হইলো? গড় বেগ কত? প্রথম 1 সেকেন্ডে, হচ্ছে। হ্যাঁ, প্রথম সেকেন্ডে সে গেল হচ্ছে তোমার না 2 স্যার, মিটার/সেকেন্ড বেগ ছিল এখানে, 2 আর মিটার এরকম বের করতে হবে। এরকম গেল হচ্ছে তোমার টি পঞ্চম সেকেন্ডে হচ্ছে 4 মিটার/সেকেন্ড। তাহলে আমাদের গড় বেগ কত হবে এখানে? 4-2 / 5 - 1, এটা না, সময় দিয়ে ভাগ করা লাগবে। বেগ মানে কি? এটা গড় বেগ না, গড় ত্বরণ হয়ে গেল আমার এখানে। স্যার দূরত্ব বের করতে হবে তো, তারপরে তো পাওয়া যাবে। দূরত্ব হবে মিটার/সেকেন্ড, ওটা মিটার। 2 মিটার, এখানে 4 মিটার, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার 1 সেকেন্ড, আর এখানে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এখানে আমাদের গড় বেগ কত? বেগ মানে সরণ বাই সময়। তাহলে সরণ কতটুকু, 4 - 2 এখানে, আর
আমার বেগ কতটুক 4 বিয়োগ সময় হচ্ছে 4 বিয়োগ 1 সেকেন্ড। এই সময় এই দূরত্ব আমি অতিক্রম করলাম, তাহলে এখানে যে বেগটা পাবো সেটা পাবো হচ্ছে তোমার গড় বেগ। বুঝছো? এখন ঘটনা হচ্ছে যে যদি গড় বেগ শূন্য হতে পারে কিনা, গড় বেগ শূন্য হতে পারে যেহেতু বেগ ভেক্টর রাশি, তাহলে এখানে আমাদের কত গড় বেগ মানে হচ্ছে তোমার সরণ বাই সময়, তাহলে সরণ কি শূন্য হতে পারে? সরণ তো শূন্য হতে পারেই, পারে। তাহলে সরণ যদি শূন্য হয় টাইম টি, তার মানে কি শূন্য, তাহলে গড় বেগ কিন্তু শূন্য হতে পারে, পারে না? পারে। কিন্তু তোমার গড় দ্রুতি শূন্য হতে পারে কিনা, গড় দ্রুতি কি শূন্য হতে পারে? গড় দ্রুতি হচ্ছে তোমার দূরত্ব বাই সময়, তাই না? সময়, দূরত্ব যেহেতু শূন্য হয় না, দূরত্ব কি শূন্য হয়? দূরত্ব শূন্য হয় না। যেহেতু দূরত্ব শূন্য হয় না, অতএব এটা নট ইকুয়াল টু 0। দ্যাট ইজ, মনে রাখতে হবে যে গড় বেগ শূন্য হতে পারে, মানে বেগ শূন্য হতে পারে, কিন্তু দ্রুতি কখনো কি হয় না, শূন্য হয় না, যেহেতু দূরত্ব শূন্য হয় না। এই জিনিসগুলো, এটা একটু কনসেপচুয়াল জিনিস, একটু চিন্তা করলেই পাবা। এই জিনিসগুলো মাঝে মাঝে দেখবা ডিস্টার্ব করতেছে তোমাকে, এই অঙ্ক টঙ্ক করতে গেলে এরকম ডিস্টার্ব করে, এগুলো একটু মনে রাখতে হবে যে কিভাবে কি করতে হবে। গতকালের অঙ্ক কি ঝামেলা হয়েছিল? জি স্যার, স্যার, একের 4 পরীক্ষায় যে নাম্বার ম্যাথ অঙ্কটা তো পড়েছে। করছিলেন স্যার। কোনটা? 1-এর 4 পুলিশের অঙ্ক যেটা ছিল। ও আচ্ছা, ওই অঙ্ক। ওই নদী আছে, নদীর এ পার আছে এ বিন্দু, ধরো ওই পার আছে আমাদের বি বিন্দু, মানে এ থেকে এই বরাবর রওনা দিছে পুলিশ সি বিন্দু বরাবর, কিন্তু নদীতে স্রোত আছে। স্রোত আছে, কত ছিল স্রোত? স্রোত কত? 2 মিটার পার সেকেন্ড সম্ভবত। তাহলে ধরো স্রোত পি, পি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, যেহেতু স্রোত আছে তাহলে সে কোন বরাবর যাবে? সে ওইদিকে আরো ডান ঠেলে, দিকে ডান দিকে ঠেলে নিয়ে চলে যাবে যাবে। স্রোত। তাহলে এখানে তোমার কত ডিগ্রি কোণ দেওয়া আছে? ওখানে এই কোণটা দেওয়া ছিল না, এটা দেওয়া আছে 60 ডিগ্রি কোণ। তাহলে এখান থেকে যদি আমরা এটা বের করতে চাই, তাহলে দেখো এটাকে সামান্তরিক আঁকো। তাহলে এখান থেকে পি কে যদি আমরা স্থানান্তর করি, তাহলে এটা পি হয়ে গেল, সামান্তরিকের সূত্র আর কি। আর এটা কিউ, কিউ মানে কত দেওয়া আছে? 3 না? 3 দেওয়া আছে। তাহলে এটা যদি পি হয়, সিডিটা কি? সিডি, সি থেকে ডি পর্যন্ত, এটাও তো পি, তাই না? সামান্তরিক। তাহলে এখানে আর এর মান বের করা যাচ্ছে। আর এর মান কোনটা? এটা, এই যে আর এর মান, এটা বের করা যাচ্ছে। তাহলে আর ইকুয়াল টু কত? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। পি স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার প্লাস কিউ স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ ইন্টু কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। জি এটা স্যার। কত, কত হয়? √19। রুট ওভার 19। √19 কিলোমিটার পার আওয়ার। এটা একটা হলো অ্যান্সার। আমাদের ঘ নম্বরে সম্ভবত এটা চেয়েছিল। ঘ নম্বরে স্যার বলছে যে
এইখানে এক চোর আছে, চোর এক ছিনতাইকারী, মূলত পুলিশ এই ছিনতাইকারী ধরার জন্য স্পিড বোট নিয়ে রওনা দিছে। ও এই নদীর পাড় বরাবর দৌড়াচ্ছে কোন বেগে? এই পুলিশ যে বেগে দৌড় দিছে, রওনা দিছে 3 কিলোমিটার পার আওয়ার বেগে, এই ছিনতাইকারী বিএস এই পার বরাবর ওই একই বেগে দৌড় দিল, 3 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড় দিছে। এখন আমাদের ঘয়ের প্রশ্ন হচ্ছে যে এই পুলিশ গিয়ে ছিনতাইকারীকে ধরতে পারবে কিনা। তাহলে আমাদের এই ছিনতাইকারী, এই পুলিশ গিয়ে কোথায় পড়বে? ডি বিন্দুতে যাবে, তার মানে সে বিডি দূরত্ব অতিক্রম করবে পুলিশ, তাই না? পুলিশ হচ্ছে এই বরাবর যখন তাই উঠবে ডি বিন্দুতে, বিডি আর ওই ছিনতাইকারী ওই একই সময়ে বিডি দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। পুলিশের যে সময়, সেই সময়টা যদি ছিনতাইকারী এখানে পৌঁছার সময়ের চেয়ে বেশি হয় তাহলে ধরতে পারবে, আর না হলে ধরতে পারবে না। এই তো আমাদের কথা নাকি? তাহলে এখান থেকে আমাদের কি বের করা লাগবে? তাহলে পুলিশের জন্য টি বের করা লাগবে, আর হচ্ছে তোমার ছিনতাইকারীর জন্য টি বের করা লাগবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের বিডি দূরত্বটা বের করা লাগবে। তাহলে বিডি দূরত্ব কত হচ্ছে? বিডিটা কত? বিডি হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ, এখানে 60 ডিগ্রি। তাহলে এটা 60 হলে এটাও 60, তার মানে এটা যদি 60 হয় এটা 60, তাহলে বিসি, বিডি মানে হচ্ছে বিসি প্লাস সিডি, এই তো। তাহলে বিসি মানে কত? কিউ কস 60, কারণ এটা তো এইভাবে, এখানে 60 আছে তো, এখানে 60 না করে এখানে আমি 60 নিয়ে গেলাম। তাহলে যদি কিউ হয় তাহলে এটা হবে কিউ কস 60, আর এটা হচ্ছে কিউ সাইন 60, ঠিক আছে? আর তুমি এখানে 30 ধরেও করতে পারো, 30 করলে কিন্তু উল্টে যাবে। তাহলে বিসি মানে কত? বিসি মানে হচ্ছে কিউ, বিসি বরাবর মানে এইটা, এটা বরাবর বেগ হচ্ছে কিউ কস 60 প্লাস সিডি বরাবর বেগ কত? পি। তাহলে সিডি বরাবর বেগটা আমরা পি লিখে দেই, পি ইন্টু, যেহেতু এটা বেগ হয়ে গেল, এর সাথে কোন টাইম, সময়, কারণ এস ইকুয়াল টু ভিটি, তাহলে ভিটা হলো আমাদের টি, এই যে টাইমটা আমাদের এখানে লিখে দিলাম। এখন এই টাইমটা কি? টাইম তো স্কেলার রাশি। তাহলে টাইম মানে কি? টাইম মানে আমি এ থেকে এই যে সাঁতার দিছে এখানে, না, যে পুলিশ যে সি বরাবর রওনা দিয়েছিল, সে ওই বরাবর রওনা দেওয়া মানে কি, সে এ থেকে এই নদী বরাবর বি পর্যন্ত পৌঁছলে যে সময় লাগতো, বি থেকে ডি বরাবর পৌঁছতে ওই একই সময় লাগতো। তার মানে কিউ, কিউ এর মান কত? 3 cos 60, cos 60 মানে হাফ, প্লাস পি মানে 2, আর টি মানে কত? টি মানে কত হবে? এই বরাবর কি আছে? ডি না? এই বরাবর ডি, তাহলে আমাকে উপাংশটা এই বরাবরই নিতে হবে, যে বরাবর যাবে সেই বরাবর উপাংশ নেওয়া লাগবে। তাহলে ডি ডিভাইডেড বাই এই বরাবর উপাংশ কত? কিউ কস 60, তাহলে এখানে কিউ কস 60, কিউ সাইন 60, ওটা কস না সাইন, কিউ সাইন 60। তাহলে এখানে ডি মানে 1 কিলোমিটার ছিল না? 1 কিলোমিটার ডিভাইডেড বাই কিউ মানে তোমার 3 সাইন 60 মানে হচ্ছে তোমার √3/2, তার মানে এটা কত হয়? হ্যাঁ বলো কত হলো? 2 divided
0.384. 0.38 আওয়ার, 38 তাই না? হুম। আর তাহলে এটা সেটাকে আমরা মিনিট করলে মিনিট টিনিট পরে করি, আমরা আগে গুণ 23.09 করি নি। এখানে 0.38 দিয়ে গুণ করো আগে, টি এর মানটা এখানে বসাই দাও, তাহলে কত হয় 0.38, এটা গুণ করলে এটা কত হয়, বিডির মান কত হয়? সাড়ে বিডির তিন, মান স্যার হয় 1.34 কিলোমিটার। কিলোমিটার। তাহলে ওই বিডির মানটা পাওয়া গেল, দেখো এই যে এই দূরত্বটুকু আমরা পেলাম। এবং এই দূরত্ব অতিক্রম করতে তোমার এর সময় লাগবে কতটুক, পুলিশের সময় লাগবে কতটুক? এই দূরত্ব অতিক্রম করতে এখান বি থেকে ডি তে অতিক্রম করতে যে সময় লাগবে, এ থেকে বি অতিক্রম করতে একই সময় লাগবে, যেহেতু এটা স্কেলার রাশি, তাই না? অতএব আমার পুলিশের যে এই 0.38 সময় লাগবে, তাহলে পুলিশের সময় লাগবে, এটা হচ্ছে পুলিশের সময়, পুলিশের সময় লাগবে সমান হচ্ছে তোমার 0.38 আওয়ার সমান 0.38 গুণন 60 মিনিট, তাহলে কত হয়? মিনিট বের করো। 23.09 23.08 মিনিট এটা লাগবে। এটা পুলিশের টাইম বের হয়ে গেল। পুলিশ যেহেতু টিপি মনে করো। আচ্ছা, এখন দেখো, এখন এই যে যে ছিনতাইকারী এদিক দিয়ে দৌড়াচ্ছে, ছিনতাইকারী, ওই ছিনতাইকারী তো তোমার ওই একই সময়ে, একই সময় না, ওই ছিনতাইকারী তোমার ছিনতাইকারীর সময়টা কত লাগবে এটা আমরা বের করবো, তাই না? তাহলে ছিনতাইকারীর ক্ষেত্রে ছিনতাইকারীর সময়টা কত লাগবে, টিএস এস ইকুয়াল টু বিডি, তাহলে বিডি, যেহেতু সে বিডি বরাবর যাচ্ছে, তাহলে বিডি ডিভাইডেড বাই কোন বেগে যাচ্ছে, সি, বিডি মানে কত 1.34, এই যে 1.34, 1.34 ডিভাইডেড বাই 3 কত হয়? 2.45. 0.45 আওয়ার, মানে একে যদি 60 দিয়ে গুণ করে তাহলে কত মিনিট হয়? 26.8. মানে 27 মিনিট ধরো। তাহলে দেখো ছিনতাইকারের টাইম লাগতেছে তোমার ওই বিডি দূরত্ব পৌঁছতে 27 মিনিট, আর এখানে পুলিশের লাগতেছে কত মিনিট, 23 মিনিট। তাহলে কে বুঝবে, ধরতে পারবে? পুলিশের কম টাইম পারবে। লাগতেছে, মানে পুলিশ স্যার গিয়ে, হ্যাঁ ওই যে হচ্ছে ছিনতাইকারী মানে সময়ের ওইখানে যে 3টা দেওয়া হয়েছে ওটা তো পুলিশের হচ্ছে বেগ, আর হলো আহ, যে ছিনতাইকারীটা যে যাচ্ছে ওইখানে হচ্ছে 3 হবে না 2 হবে স্যার? এটা 3 বিডি হবে বরাবর না, ওখানে দেখো বলা আছে যে একই বেগে, মানে পুলিশ যাচ্ছে, পুলিশ স্পিডবোট নিয়ে 3 কিলোমিটার/আওয়ার বেগে রওনা দিল এসি বরাবর, এবং একই বেগে একজন চোর একই সময়, সরি ছিনতাইকারী একই সময়ে একই বেগে রওনা দিল, মানে সে দৌড়াচ্ছে ওই পুলিশ যে বেগে স্পিডবোট চালাচ্ছে সেই বেগেই, অতএব 3 হবে। আর 2 তো স্রোতের বেগ। যে এইটা অনেকে করছো যে 2 দিয়ে করছো, তবে আমি মার্কস দিয়ে দিছি তাদের, কারণ হচ্ছে যে ওখানে অনেকে ধরতে ভুল করছে, কিন্তু আমি দেখছি যে তোমার অঙ্কের সিস্টেমটা ঠিক আছে কিনা সবার, বুঝছো? অনেকে 2-3 ভ্যালু ধরে করছো, যেহেতু ডাইরেক্ট বলা নাই, তো অঙ্কের সিস্টেম ঠিক আছে, যার জন্য আমি ওখানে মার্কিং করে গেছি। তাহলে এখানে তোমার দেখো টিপি গ্রেটার দেন টিএস, তার মানে কি ধরতে পারবে, ধরতে পারবে, বুঝছো?
এই তো হচ্ছে এর সমস্যা। এবং অনেকে এটা আবার যেভাবে করছো, অনেকে আবার এখানে এইভাবে করছো, এই যে বিডি বের করছো আর এবি তো বের করাই আছে, এই যে এইভাবে করছো বিডি, মানে ম্যাক্সিমামই ওইভাবে করছো, বিডি দেওয়া আছে আর এবি, এখানে 1 কিলোমিটার আছে দূরত্ব, আর এখানকার কিলোমিটার কত, 1.34 কিলোমিটার। তাহলে এখান থেকে তোমরা এই যে এবি দূরত্ব এডি দূরত্বটা বের করে নিছো, তাই না? √1² 1.34 স্কোয়ার বের করে নিয়ে ওখানে টি বের করছো কি, ওই এডি কে ভাগ দিছো হচ্ছে তোমার আর দিয়ে, যেহেতু ওই বরাবর আর, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ওইভাবে করা যাবে, সমস্যা নাই, একই রেজাল্ট আসবে দেখবা। কিন্তু এটা করতে গেলে একটু সময়, মানে বেশি করা লাগতেছে, না করলেও হবে, শুধু এখানে একটু করলেই হয়ে যাবে অঙ্ক, দেখবে একই রেজাল্ট আসে। এই তো, আর কোনো সমস্যা আছে নাকি কালকের? 7 নম্বর অবজেক্টিভ স্যার। 7 নম্বর অবজেক্টিভ, অবজেক্টিভ তো অবজেক্টিভের আমি শীট দিয়ে দিব না এক সময়, বুঝছো? ওটা না টেনশন করার কোনো কারণ নাই। 7 নম্বরে কি আছে? 7-এর গ হবে, গ। একটি ভেক্টর r ইকুয়াল 3i মাইনাস 4k হলে y অক্ষের সাথে এটি কত কোণ উৎপন্ন করবে? গ নম্বরে কি আছে 7-এর? 0 ডিগ্রি। হ্যাঁ, তাহলে কি হয় কি আসলে? হয় কি স্যার, 90 ডিগ্রি। 90 ডিগ্রি হয় নাকি? গ তো স্যার 90 ডিগ্রি আছে গয়ে। ওই তো 90 ডিগ্রি তো হবে, ডট গুণন না, ডট গুণন করতে গেলে থিটার মান তো 90 ডিগ্রি হওয়া লাগবে না, যেহেতু ওখানে ইয়ে নাই। ওটা আমি একটা ছবি তুলে দিয়ে দিব না, বুঝছো? তারপরে তোমরা মিলাই দেখে নিও, তারপরে আমরা আলোচনা করবো। এমসিকিউ, এমসিকিউ অনেকগুলো আছে। যাই হোক, এভারেজে মোটামুটি তোমরা যেভাবে করছো বা যেভাবে ইয়ে করছো, আমি জাস্ট দেখে গেছি যে তোমাদের অঙ্কগুলো ধরতে পারছো কিনা এবং তোমাদের ক্যালকুলেশনের মোড ঠিক আছে কিনা। অনেকের ভ্যালু এদিক ওদিক একটু হয়েছে, এটা আমি খেয়াল করি নাই, বুঝছো? অনেকে ভ্যালু ধরতে ভুল হয়েছে, ওটা আমি করি নাই, আমি মূল দেখছি যে তোমার অঙ্কের সিস্টেম ঠিক আছে কিনা। আর মোটামুটি যারা করছো ভালোই করছো এবং বেশ ভালোই বুঝছো মনে হচ্ছে। তবে এটা ধরে রাখতে হবে, মাঝে মাঝে একটু দেখতে হবে অঙ্কগুলো কিভাবে আর কি করা যায়। আর ওই বৃষ্টির অঙ্ক তো কোনো সমস্যা ছিল না, না? না স্যার। বৃষ্টির অঙ্ক তো সহজই ছিল। আচ্ছা, এখন দেখো গতি, এর আগের দিনে আমরা গতি বর্ণনায় অন্তরীকরণের হিসাব করছিলাম, তাই না? গতি বর্ণনায় অন্তরীকরণের হিসাব মানে হচ্ছে ভি, বেগ মানে কি ছিল? বেগ মানে ছিল হচ্ছে তোমার একক সময়ে সরণের পরিবর্তনের হার, কিন্তু অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন দিয়ে বুঝাইতো কি, যে ডিএক্স ডিটি সময়ের সাপেক্ষে দূরত্ব, সরণের পরিবর্তনের হারকে বলা হবে হচ্ছে তোমার বেগ। সেক্ষেত্রে আমরা সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যেত। আবার ত্বরণ পাওয়া যেত কি করে? বেগকে যদি আমরা সময় দিয়ে ডিফারেন্সিয়েট করতাম তাহলে ত্বরণ পাওয়া যেত, তাই না? এইভাবে আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে বোঝার চেষ্টা করছিলাম। এখন আমরা আজকে দেখব যে গতির বর্ণনায় সমাকলন কিভাবে ইউজ করা হয়, সমাকলনের ব্যবহার। তাহলে গতি বর্ণনায় সমাকলন বা যোগজীকরণ বা
ইন্টিগ্রেশন এর ধারণাটা কি? ইন্টিগ্রেশন দিয়ে আমরা কিভাবে কোনো বস্তুর গতিকে রিপ্রেজেন্ট করব সেই ধারণা। গতির যে সমীকরণগুলো আছে, সমীকরণগুলো আমরা প্রতিপাদন করব, সাথে সাথে বোঝার চেষ্টা করব যে, এবং সমাকলন দিয়ে ডিফারেন্সিয়েশন দিয়ে গতির সমীকরণগুলো প্রতিপাদন করলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে সমাকলন কিভাবে করতেছে না করতেছে। তাহলে এইভাবে আমরা একটা ঘটনা ধরি। ঘটনাটা এরকম যে একটা বস্তু এ পজিশনে আছে, এ থেকে একটা বস্তু যার পজিশন হচ্ছে তোমার কত, x0 পজিশন, আদি অবস্থান x0। আদি অবস্থান মানে আদি মানেই হচ্ছে তোমার কত, t=0 সময়ে তার পজিশন কত, x0, এবং সেই সময় তার বেগ কত ছিল, v0। এখান থেকে সে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করলে কোথায় গেল, সে এক্স অক্ষ বরাবর যাইতে থাকলো। তাহলে এটা ওয়ান ডাইমেনশন, তাই তো, এক্স অক্ষ বরাবর যাইতে থাকলো। এক্স অক্ষ বরাবর যাইতে তোমার কোন এক সময় মনে করলাম বি বিন্দুতে সে অবস্থান করতেছে। বি বিন্দুতে তার বেগ, বি বিন্দুতে তার সরণ ছিল এক্স। টি সময় পরে এক্স সমতরণ নিয়ে এসে যাইতে থাকলো রাস্তাতে, গিয়ে টি সময় পরে তার দূরত্ব হচ্ছে এক্স, এবং টি সময় পরে ওই দূরত্বে গিয়ে শেষ বেগটা হলো তোমার কত, বি। ঠিক আছে, ভিএক্স। তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদের ইয়েটা কিভাবে লিখবো, তোমার সমীকরণগুলো কিভাবে প্রতিপাদন করব? আমাদের তিনটা সমীকরণ আছে, দেখো। একটা সমীকরণ আছে এরকম, vx ইকুয়াল টু vx নট প্লাস axt, এটা একটা সমীকরণ আছে। আর একটা সমীকরণ আছে কেমন, আর একটা সমীকরণ আছে হচ্ছে x মাইনাস এক্স নট, এটা মানেই হচ্ছে s ইকুয়াল টু ut মানে vx নট, মানে x0 পজিশনে বেগ, আদি বেগ vx নট t প্লাস হাফ এক্স টি স্কোয়ার। মনে পড়ছে? হ্যাঁ। আর একটা কত আছে, vx স্কোয়ার ইকুয়াল টু vx নট স্কোয়ার প্লাস 2x x মাইনাস এক্স নট। এগুলো সাফিক্স প্রিফিক্স দিয়ে আমরা লিখতেছি কেন? কারণ হচ্ছে এই দেখো, এখানে আমরা লিখছি হচ্ছে এক্স নট, মানে এক্স নট মানে টি সমান 0 সময়, এক্স নট মানে আদি অবস্থায় তার সরণ হচ্ছে কত, এক্স নট। এখান থেকে যাত্রা শুরু ধরছি আমরা, ওখানে তার বেগ ছিল এক্স নট পজিশনে, বেগ হচ্ছে ভি এক্স নট। এখানে দেখো, যেহেতু এক্স অক্ষ বরাবর যাচ্ছে এজন্য সব এক্স দিয়ে আমরা লিখতেছি। আর এক্স অক্ষ বরাবর ত্বরণ এক্স, আর টি সময়ের তো কোনো নাই, উপাংশ নাই, সময় সময় হবে। টি সময় পরে সে এক্স দূরত্ব গেল, এবং এক্স দূরত্বের বেগ হচ্ছে তার ভিএক্স। বুঝছো কি? এখন আমরা এর ক্যালকুলেশন, এইগুলোই আমরা প্রতিপাদন করব হচ্ছে তোমার ক্যালকুলাসের মাধ্যমে বা সমাকলনের সাহায্যে প্রতিপাদন করব। আমি প্রতিপাদন এখানে পাশাপাশি করলে তোমার ইয়েটা মনে হবে, মানে মনে থাকবে ভালো। ত্বরণ সমান, দেখো এখানে আমরা জানি ত্বরণের সংখ্যা থেকে ওই বস্তুটা যেভাবে যাচ্ছে, এক্স ত্বরণে যাচ্ছে, তাহলে এক্স ত্বরণের সংখ্যা অনুযায়ী এক্স সমান কত, ডি ভি এক্স বাই ডিটি। বোঝা গেছে? বেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে। তাহলে এখান থেকে তাই যদি হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডি ভি এক্স সমান হচ্ছে এক্স গুণ করে দাও ডিটি। হ্যাঁ, এখন দেখো এইখানে আমরা আমাদের লিমিটটা বসাইতে হবে। লিমিট মানে কি, সীমা, মনে নাই? আচ্ছা, তাহলে এখন দেখো
এইটার এখন লিমিটটা বসাই, এখানে ডির সাথে যেটা আছে সেটার লিমিটই হবে, তাহলে এক্স এর লিমিট কত, এক্স নট থেকে এক্স পর্যন্ত, আর এখানে লিমিটটা কত, এটা হচ্ছে তোমার ডিভিএক্স, এখানে তো ডিভিএক্স হবে, ডিএক্স উপরে চলে গেল, তাহলে এখানে ডিভিএক্স হবে না, এটা আমরা ভুল লিখছি, এটা ডিভিএক্স হবে, ডিভিএক্স। ভিএক্স এর লিমিট কত, ভিএক্স নট থেকে ভিএক্স পর্যন্ত, ঠিক আছে। তাহলে বা এখানে কি হলো, বা আমরা এখন লিখি, তাহলে এক্স টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে যাও, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, লিমিটটা নিচে একটা দিতে হবে উপরে দিতে হবে, সমান vx কে ইন্টিগ্রেশন করলে কত হয়, x dx, তাহলে vx কে ইন্টিগ্রেশন করলে কত হবে, bx টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে b স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1 মানে 2, এখানে কি করতে হবে, উপরে bx নিতে bx নট, লোয়ার লিমিট bx নট, হায়ার লিমিট bx, তাহলে এখানে কত হচ্ছে ax, উপরেরটা x বসাও নিচেরটা x নট বসাও, তাহলে x মাইনাস x নট ইকুয়াল টু হাফ bx স্কয়ার মাইনাস bx নট স্কয়ার, বুঝছো কি, বসাই দিলাম। তাহলে এখানে 2টা এদিকে নিয়ে আসো, তাহলে কত হবে 2x x মাইনাস x নট ইকুয়াল টু bx নট স্কয়ার, bx স্কয়ার মাইনাস bx নট স্কয়ার। তার মানে এখান থেকে আমরা আমাদের ফর্মুলাটা লিখতে পারি, সেটা হচ্ছে bx স্কয়ার ইকুয়াল টু, এর ওইদিকে নিয়ে আসো, bx নট স্কয়ার প্লাস 2x x মাইনাস x নট, বোঝা গেছে কি। তাহলে দেখো আমাদের এই যে গতির ফর্মুলা চলে আসলো, দ্যাট ইজ ভি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2s, আমরা লিখি না, তাহলে x অক্ষ বরাবর আমরা এটা পেয়ে গেলাম। তাহলে দেখো ক্যালকুলাসের মাধ্যমে আমরা সমাকলন দিয়ে খুব সুন্দরভাবে এই গতির সমীকরণগুলো প্রতিষ্ঠা করলাম, এবং এটা প্রতিষ্ঠা করা মানে হচ্ছে তোমার পরীক্ষায় যে প্রতিষ্ঠা আসবে তা আসে না, কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে ক্যালকুলাস যে তুমি ক্যালকুলেশন করলা, ক্যালকুলাস দিয়ে এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে, বুঝতে হবে আর কি যে ক্যালকুলেশনটা কিভাবে করতেছি আমরা, এটা জানার জন্য এটা তোমাকে করতে হবে গতির ফর্মুলা, কারণ গতির সমীকরণের প্রতিপাদন তো 9-10-এও করছো মনে হয়, নাকি ছিল না 9-10-এ, সেখানে অন্যভাবে ছিল, জি ক্যালকুলাস দিয়ে স্যার, ছিল না, কিন্তু জি এখানে স্যার, দেখো ক্যালকুলাস ক্যালকুলাস দিয়ে খুব সুন্দরভাবে আমরা করে ফেললাম, বোঝা গেছে কি। আচ্ছা তোমরা কি খাতা ব্যবহার, খাতা আমি একটা বলছিলাম যে সবাই খাতা ব্যবহার করতে, খাতা ব্যবহার করো, জি স্যার, জি স্যার। অনেকেই করে না মনে হয়, স্যার একটা খাতাই ব্যবহার করি। একটা খাতা ব্যবহার করবা, একটা খাতা, একটা খাতা মানে ফিজিক্স, যখন প্রাইভেটের খাতা ফিজিক্সই থাকবে, জি স্যার, আর ওইটা যেদিন যে পড়বা একটাই। সেদিন ডাইন পাশে খাতার উপরে ডেট লিখে রাখবা, আর যেভাবে আমি করতেছি তুমি শুনলা সাথে সাথে লিখলা, তাহলে তোমার শোনাও হলো লেখাও হলো, লিখতে গিয়ে দেখবে যদি একটা বুঝতেছো না বা আমি বলতেছি বুঝতেছো না, তখন জিজ্ঞাসা করবা যে স্যার এটা তো বুঝি নাই, আর যদি সময় তোমার টাইম লাগে তুমি বলবা যে স্যার একটু দাঁড়ান আমি লিখে নেই, বুঝছো, জি স্যার। আচ্ছা এই স্যার, কাজটা করতে হবে, কারণ এই জিনিসগুলো তুমি পড়ার সাথে সাথে লিখে ফেললে দেখো একবারে তুমি দেখতেছো বুঝতেছো প্লাস সাথে সাথে লিখে ফেলতেছো, তার মানে তোমার পড়া কিন্তু হয়ে যাচ্ছে অর্ধেক, পরে তুমি ঘন্টাখানেক যদি দেখো তাহলে দেখবা যে একবারে ক্যাপচারে চলে আসতেছে, এই কাজটা করতে হবে। যারা করতেছো না তারা কিন্তু পরে গিয়ে নিজেই সমস্যায় পড়ে যাবে, তখন তাল পাবা না। আর এখন ওই তুমি আস্তে আস্তে ওই যে খাতা ইউজ করতেছো, দেখবা যে কয়দিন পরে খাতা শেষ, তার মানে তুমি কোন চ্যাপ্টারে কি করছো না করছো ডেট অনুযায়ী সব লেখা আছে, তোমার কোনো সমস্যা হলে ঘ্যাট করে ওখানে খাতায় চলে যাবা, যে ওখানে দেখি কি করাইছিল স্যার বা আমি কি করছিলাম, তো ওখানে গিয়ে গুড করে দেখে নিলা, ও এখানে এই ঘটনাটা এরকম, তাহলে তোমার সুবিধা হবে, অনেক সুবিধা হবে। আর যারা তুলতেছো না ওই মাস দুয়েক পর্যায়ে দেখবা যে ভেক্টর সেই চলে গেছে 2 মাস আগে, ভেক্টরের একটা অঙ্ক টঙ্ক করতে গেছো কিছু বুঝতেছো না,
বই খুলে নতুন নতুন লাগতেছে, তারপরে ওই বই দেখতে সময় লাগতেছে, কোত্থেকে কি করব না করব মাথা উলট পালট হয়ে যাচ্ছে। তারপরে এই নোট বাই করতেছে, ওই নোট বাই করতেছে, কাজ হচ্ছে না। কারণ নোটের ভিতরে অনেক কিছুই থাকে বা বইয়ের ভিতরে অনেক কিছুই আছে যেগুলো আমরা আলোচনা করি না। আমরা বা যারা পড়ায় আমরা সাধারণত আলোচনা করি মূল বেসিক জিনিসগুলো আলোচনা করা হয়। অনেক কিছু নোটে বইতে থাকে না, কিন্তু সেগুলো তো এখানে তোমাদের আমাদের প্রয়োজনে আলোচনা করতে হয়, তাই না? সেগুলো আমাদের আলোচনা করে নিতে হয় এখানে। আমরা যেভাবে বুঝি সেভাবে আলোচনাগুলো করে থাকি। এভাবে অঙ্কগুলো করা। আর এখানকার অঙ্ক টঙ্ক তো করা আছে দুই চারটা নাকি? আচ্ছা, গতদিনে যে অঙ্ক দিছিলাম অঙ্ক কি কি কেউ করছো? কেউ করো নাই? হ্যাঁ, ওই অঙ্ক করতে হবে কিন্তু। আমি কিন্তু বাড়ির কাজ দিয়েছিলাম এর আগের দিন, ওই অঙ্কগুলো করতে হবে। বোঝা গেছে? অঙ্কগুলো সাথে সাথে না করলে কিন্তু ধরা খাবা, সাথে সাথে করে ফেলতে হবে ওগুলো।